আমি পপি দে পপিস কিচেন ইন ইউকেতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকের এপিসোড আরম্ভ করছি। এই এপিসোডটি আমি আজকে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে করব, আর এতে একটি ঠাকুরবাড়ির রান্না দেখাবো। ঠাকুরবাড়ির রান্নাটি এই পূর্ণিমা ঠাকুরের বই থেকে নেওয়া। আপনারা সকলেই জানেন যে রবীন্দ্রনাথও ভীষণ ভোজন রসিক ছিলেন, আর নানান রকমের ঠাকুরবাড়ির রান্নাঘরে খাওয়া দাওয়া নিয়ে, রান্না নিয়ে, নানান রকমের রান্নার ফিউশন নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা চলতো। সত্যি করে বলতে গেলে ওই যুগে আর সেই তখন থেকে ঠাকুরবাড়ির হেঁসেল আমাদের বাইরে এলো, মানে ঘরের ভেতর থেকে বাইরে এলো বলতে গেলে রবীন্দ্রনাথের সেই ঘরে বাইরের গল্পটির মতন। যাই হোক, রবীন্দ্রনাথ 12 বছর বয়স থেকে বাবা দেবেন্দ্রনাথ ঠাকুরের সাথে দেশে বিদেশে খুব ঘুরেছেন, নানান রকমের খাবারেরও স্বাদ নিয়েছেন। আর তারপরেও যখনই উনি কোথাও যেতেন, সেখানে কোনো নতুন খাবার খেলে বা কিছু হলে উনি তার মেনু কার্ডটা নিয়ে আসতেন, তারপরে সেই নিয়ে বাড়িতে রান্নার ঠাকুর বা আরও সবাই মিলে একটা পরীক্ষা নিরীক্ষা চলতো। ওনার স্ত্রী মৃণালিনী দেবীও খুব ভালো রান্না করতেন। ওনার হাতের মানকচুর জিলিপি যে খেয়েছে সে কোনোদিন ভুলতে পারেনি। তারা সেই সৌভাগ্যের জন্যে বারবার মনে মনে ভাবত। রবীন্দ্রনাথ ভোজন রসিক ছিলেন, আর যদিও অল্পাহারী ছিলেন, কিন্তু ওনার নানান রকমের খাবারের দিকে নজর ছিল। খাবার দিয়েই ওনার কত সহজ পাঠ যদি দেখেন, সবেতেই আন দই খা খই। আর তাছাড়াও উনি কত ছোট বয়সে প্রথম কবিতাই মনে হয় আমি যতদূর জানি ওটা প্রথম কবিতা, ওই যে উনি সেই সন্দেশ আর কদলি আর আমসত্ত্ব দুধে ফেলি, এই ধরনের সেই নিজের জলখাবারের খাবার দিয়ে দেখে উনি কবিতাটি লিখেছিলেন। যাই হোক, ঠাকুরবাড়ির রান্না খুবই সিম্পল, এটা খুবই সহজ সরল আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে, খেতে কিন্তু খুব সুস্বাদু। আমি প্রায় করি এটা। আর নামটি হলো আদা রুই বা রুই আদা বলা যেতে পারে। রুই আদার পূর্ণিমা ঠাকুরের বইতে ঠাকুরবাড়ির রান্নাতে দুটো পদ আছে, একই নামে দুটি পদ, কিন্তু দুটোতেই সামান্য উপকরণে তফাৎ আর স্বাদেও তফাৎ। আমি দুটোই করেছি, দুটোই ভালো খেতে লাগে, আলাদা আলাদা স্বাদ, কারণ সামান্য উপকরণ একটু আলাদা। তবে রুই আর আদাটা দুটোতেই আছে। তো যাই হোক, আমি যেটা আজকে করছি সেটা হলো পটলের সাথে, আর যেটা আরেকটা আছে ওনার সেটা হলো বেগুনের সাথে, আর পেঁয়াজ আছে, এতে পেঁয়াজ নেই। যাই হোক, আমি রুই মাছ এই কটা পিস এই যে দেখাচ্ছি, এইগুলো আমি একটু বেশ কড়া করে ভেজে রেখেছি, কারণ আমরা তো এদেশে সব বরফ দেওয়া মাছ পাই, ফ্রোজেন ফিশ পাই, তো সেগুলো একটু কড়া করে না ভাজলে স্বাদ হয় না, তো তাই করেছি। আমি এই কটা মাছের জন্যে এই সাইজের দুটো পটল নিয়ে ওটাকে ছাড়িয়ে আর আধকচড়া করে ছাড়িয়েছি, করে আমি তার এরমভাবে এই সাইজ করেছি, মানে 2 ভাগ করে তারপরে আবার 4 ভাগ করেছি। তো এই হলো আমার পটল। আর আমি একটুখানি এতে আলুর কথা নেই রেসিপিতে, আসল রেসিপিতে, কিন্তু আমি 2-4টে পিস দিচ্ছি, আমার ভালো লাগে এই পটলের সাথে আলু। আর এতে মশলার মধ্যে যেটা লাগবে সেটা হলো ধনে, জিরে আর সর্ষে। এইগুলো সব তখনকার দিনে বাটা হতো, তখন তো আর এইসব ইউজ হতো না। এমনিতেও বাটা মশলার স্বাদ আলাদা, শিলনোড়ায় বাটা, আপনার যদি সে সুবিধে থাকে করতে পারেন, কিন্তু আমি ওই গুঁড়োটারই একটা পেস্ট মতন করে নিচ্ছি। তো আমি কি করব, এই একটুখানি সামান্য জল নিলাম, আর এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই 1/2 চামচ মতন জিরে,
হাফ চামচ মতন ধনে। একটা ব্যাপার আছে ঠাকুর, এই পূর্ণিমা ঠাকুরের রান্নারেতে কোথাও কিন্তু মাপ লেখা নেই কোনো রান্নাতেই। সেটা আমার মনে হয় তখনকার দিনে তো এই মানে আন্দাজ, সবাই ভাবতো যে আন্দাজ মতন দেবে, কোন জিনিস কতটা নেবে সেই হিসেবে দেবে। কিন্তু শুনেছি বা পড়েছি আমি যে ওনার প্রপৌত্র সুরেন্দ্রনাথ না সোমেন্দ্রনাথ তিনিই বলেছেন যে এই জিনিসটাকেই উনি বাদ দিয়েছেন যাতে পুরো স্বাদটা সবাই যাতে না পেতে পারে ঠিক ঠাকুরবাড়ির রান্নার, এটাকে সিক্রেট রেখেছিলেন উনি। তা আমি মানে এটার জানি না, এইটা আমি পড়েছি। কিন্তু আমার মনে হয় আমি দেখেছি আর ছোটোবেলায় এই আশেপাশের কাকিমারা যখন আসতেন প্রতিবেশী আর কোনো রান্না মা জিজ্ঞেস করতেন, ওনারাও কখনো এরম চামচে করে ওই একটু এক মুঠো এই দিয়ে দেবেন, এক হাতা ওই দিয়ে দেবেন, এরম করে আন্দাজ মতন দেবেন, এরমই বলতো। তো আমার মনে হয় এটাই চল ছিল। তো আমি একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম, আর ওতে নেই এইটা, আমি কিন্তু একটুখানি গোলমরিচের গুঁড়ো দেবো, একটুখানি সামান্য, আমার গোলমরিচের গুঁড়োটা ভালো লাগে, এটা দিলাম। আর এর মধ্যে এবার সর্ষে বাটা দেবো। আমার তো গুঁড়ো সর্ষে আছে ওই দেশের এই সানরাইজে, সেটা একটুখানি বেশি দেবো। এই যে 8 চামচ করে দিচ্ছি, এটা 1 চামচ দিলাম। আচ্ছা, আদাটা কিন্তু ওই লঙ্কার সাথে আমি বেটে রেখেছি, আর এটাকে আমি গুলিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি হলুদও দিয়ে দিচ্ছি 1/2 চামচ। আর মাছে তো হলুদ দেওয়াই ছিল। হ্যাঁ, মাছটা ভেজেছি নুন হলুদ মাখিয়ে যা করে সর্ষের তেলে, তখনকার সব রান্নাই সর্ষের তেলে হতো, আর আমিও সর্ষের তেলেই ভালোবাসি, বিশেষ করে মাছটা। তবে আপনারা যদি চান যে সাদা তেল মেশাতে পারেন, কোনো ওই নেই। একটা জিনিস আমি লক্ষ্য করেছি এই ঠাকুরবাড়ির রান্নাতে, যে বেশিরভাগ আমরা যেরকম ডাল টাল রান্না করি তখন ওতে আমরা ডালটাকে সেদ্ধ করে নিয়ে তারপরে ওতে ফোড়ন দিই, বা যা সম্বরা দেওয়া যা বলে লোকেরা সেটা দিই। কিন্তু ওনাদের আবার মাছের রান্নাতেও তাই, বেশিরভাগ মাছ রান্নাতেও আমি দেখছি, অনেক শুক্তানি রান্নাতেও দেখছি রান্না হয়ে যাওয়ার পর ওরা ওই ফোড়ন দিয়েছে। যাই হোক, সেই জন্য হয়তো একটু স্বাদটা ওই জন্য তফাৎ, ভালো লাগে। তো আমি দিলাম। এবার আমি কি করব, মাছটা তো ভাজা আছে, তেলটা আমার গরম আছে, সেই তেল যা মাছ ভাজার পর যা তেল ছিল 1-2 চামচ মতন, সেইটাতে আমি দিয়ে দিলাম এই পটল, আর আলু দুটোই ভাজার জন্য দিয়ে দিলাম। দিয়ে আমি এবার এটাকে ভালো করে নাড়ব। এতে আর আমি হলুদ নুন কিছু দিইনি, জাস্ট যেরম ছিল সেরকমই করে নিয়েছি। এবার আমি একটুখানি এটা নিয়ে আসি, একটু আমি গরম জল চাপিয়ে দিচ্ছি, তাহলে রান্নাটা চটপট হয়ে যাবে কেটলিতে। এই যে ভাজা হচ্ছে এটা, আর একটু ভালো করে ভাজা হবে, নাহলে এই পটলটা না একটু ভাজা না হলে ভালো লাগে না। একটু ভাজা ভাজা না হলে ভালো লাগে না, আমরা যেরকম ডালনার চেয়েও ভাজা ভাজা করি। তা আমি দিচ্ছি এবার আমি এই যে আদা বেটে রেখেছি এই এতে আমার লিকুইড গ্রাইন্ডারে, আর ওতে একটুখানি কাঁচা লঙ্কা বেটে, কাঁচা লঙ্কার গন্ধটা ভালো লাগে। দেখবেন মাছে একটু কাঁচা লঙ্কা বাটা দিলে খুব ভালো স্বাদ হয়, আর ও এমনি কাঁচা লঙ্কা তো দেবোই,
তবে ঠাকুরবাড়ির রান্নাতে কিন্তু খুব কম ঝাল দেওয়া হতো। রবীন্দ্রনাথ একদম ঝাল খেতে পারতেন না। উনি গোয়ালন্দ ওই স্টিমার চিকেন কারি খেয়ে বলেছিলেন যে আমায় কাঁদিয়ে দিল, মানে ঝাল ঝাল এত ঝাল লেগেছিল না। তো যাই হোক, আমার এটা এবার ভাজা ভাজা হয়ে এসছে। এইগুলো এই যে দাঁড়ান আমি দেখাচ্ছি, এটাকে সরিয়ে দিই। এই যে ভাজা হচ্ছে, একটুখানি ওটা ভাজা না হলে স্বাদ ভালো হবে না। তো তো যা বলছিলাম, ভোজন রসিক ছিলেন বলে উনি খাওয়া নিয়েও অনেক কিছু মানে লোককে যা বলার বলে দিতেন। যেমন বনফুল এসছিলেন, বনফুল যে লেখক, ওনার কাছে যখন এসছিলেন তখন বললেন ওকে ঘুগনির মধ্যে একটা মাঝখানে লঙ্কা দিয়ে দিও, কাঁচা লঙ্কা ঘুগনির মাঝে দিয়ে দিও। তার মানেটা হলো ওই সব। এই দেখুন, আচ্ছা এবার আমি ফোড়ন দেবো। মনে হয় মাঝখান থেকে একটুখানি ওইটা কেটে গেল। এনিওয়ে, একটু ঝোলটা তো হয়ে গেছে। এবার আমি এর ভেতরে তেজপাতা একটু ভেঙে দিলাম আর 5 ফোড়ন। এই যে 5 ফোড়ন দিলাম। এবার 5 ফোড়নটা হয়ে গেলে, 5 ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে, এতে কিন্তু লঙ্কা ফোড়ন দেওয়া হবে না। আমরা ইউজুয়ালি যখনই কোনো ফোড়ন দিয়ে একটুখানি শুকনো লঙ্কা দিই, এতে তা নেই। আপনার ইচ্ছে হলে দিতে পারেন। এবার একটুখানি বেশি করে এই যে আদা বাটা আর একটু এর ভেতরে কাঁচা লঙ্কা বাটা আছে, এটা হলেই ওর মধ্যে দিয়ে দিয়ে আমি এতে দিয়ে দেবো। এই হয়ে গেছে আমার। ব্যাস, এটাকে অফ করে দিলাম। আর একটু সামান্য আরও দিয়ে দিই, কারণ আদা বাটার যখন, তখন আদা বাটার তো গন্ধ হবেই। ঘিয়ের গন্ধ একেবারে ভুরভুর করছে আমার রান্নাঘর। আর এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি এবার আবার এটাকে একটুখানি অন করে দিই আমার গ্যাসটাকে, দিয়ে একটুখানি সামান্য এই এতে লেগে থাকা, যাতে ফোড়ন দিয়েছি এই পাত্রে লেগে থাকা আমার সামান্য জল দিয়ে দিই, গরম জল। এটা হয়ে গেল। এবার একটু ফুটলেই আমি এটাকে দেখুন, এতে কোনো কত কম উপকরণ অথচ খুব সুস্বাদু। আমার মনে হয় শেষের দিকের এটার জন্যে এত স্বাদ হয়। একেবারে অন্য রকমের স্বাদ, অন্য রকমের গন্ধ। যদিও সব জিনিসই আমাদের কোনো অপরিচিত জিনিস নেই, এতে সব ঘরোয়া জিনিস। তা হয়ে গেছে। এবার আমি এটাকে বেড়ে নিই। খুব একটা কিন্তু ঝোল ঝোল হবে না এটা, এটা মানে কিন্তু খুবই সুস্বাদু।
অফ হয়ে যাচ্ছে। এই এই যে ঝোল, এই একটা মানে এই ঝোল দিয়ে এক থালা ভাত খুব ভালোভাবে, কোনো কোনো অন্য দরকারই নেই কিছু। এই এই যে ভাত, একটু লেবু হলে দারুণ লাগবে। আর এই ঝোল, এদিকে করি। হ্যাঁ, ভাতের আর দেখার কিছু নেই, ঝোলটারই দরকার, যেটা রেসিপিটা খুব দারুণ গন্ধ বেরিয়েছে, খুব সুন্দর লাগছে, মানে ওর স্বাদ হবে। এই এই যদি আপনারা আগে না করে থাকেন, এইটাকে নিশ্চয়ই চেষ্টা করবেন করার, দেখবেন খুব ভালো। এইবারে পুরো মাসটাই তো কবি মাস বলা হয় আর রবি মাস বলা হয়, তো 25শে বৈশাখে না করলেও অন্যদিনও করতে পারেন, তাছাড়া পুরো বছরই আছে, এর তো কোনো দিনক্ষণ নেই, কিন্তু ওই উপলক্ষে করলাম বলে বলছি। নমস্কার, আমি আজ এখানেই ইতি টানি। মাঝে মাঝে মনে হয় এটা আমার গোলমাল করছিল আমার ভিডিওটা, কারণ এটা আমি নিজেই সেলফ মতন করছি, তো অন্য সময় অন্যকে দিয়ে করাই। যাই হোক, আপনারা নিজ গুণে ক্ষমা করবেন আমাকে, কিন্তু দেখুন পছন্দ হয় কি না। তবে রান্নাটা সত্যি খুব ভালো, ওটা তো আমার রান্না নয়, আমার রেসিপিও নয়, পূর্ণিমা ঠাকুরের ঠাকুরবাড়ির রান্না। আজকে এখানেই ইতি টানলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বিদায় নিলাম।